কোজাগর লিখেছেন সনাতন সিংহ। কোজাগরী জ্যোৎস্না, মাথার উপর থালার মতো চাঁদ, রূপলি আলোর প্লাবনে হাবুডুবু খাচ্ছে সারা গ্রাম। গাছগাছালি, ঘরবাড়ি, মাঠঘাট জ্যোৎস্নায় বিভোর, খিলখিল করছে সর্বত্র। তার আভায় পাড়ার খেলার মাঠও এখন টইটম্বুর। বৌঝি ছেলেপুলে দাপিয়ে বেড়াচ্ছে সেখানে। গোটা মাঠ এখন কয়েকটা ভাগে সীমানা তৈরি করেছে। এই কোণে বৌঝিরা বউ বসান্তি খেলছে। ওই তো একটা মেয়ে কিতকিত কিতকিত করে বউয়ের মাথা ছুঁয়ে দৌড়ে তাড়া করছে অপর পক্ষের মেয়েটাকে। সেও আঁক কেটে বাঁক কেটে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তার দলের অন্যরা তখন বউকে মুনে আছে যাতে উঠে পালাতে না পারে। মাঠের মাঝে ছেলেপুলের দল কাবাডি খেলছে। অন্যের কোর্টে ঢুকে একজন লাফাচ্ছে আর কাউকে ছুঁয়ে পালিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে। কাবাডি কাবাডি। ভোলা মেরেই আসবি, দম ফেলবি না, যা মেরে এলেই আমার শালি তোর, মার ভোলা, মেরে আয়। উত্তর দিকটায় মাঝবয়সীরা গল্পগুজবে মশগুল। কারো কারো হাতে বিড়ির আগুন জ্বলজ্বল করছে। চাঁদের আলোয় তাদেরই একটা দল আবার তাস খেলছে। রাস্তার কোলটা বয়স্কদের। ইটের রাস্তায় বসে পা ঝুলিয়ে আছেন মাঠে। এ কথায় সে কথায় তারাও চন্দ্রতাপে বার্ধক্যকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন এমন ফেলে আসা কোজাগরী রাতে। এ গ্রামের বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো। বলতে গেলে প্রায় সবাই রাত জেগে ভরা জ্যোৎস্নায় সারা রাত খেলে হুল্লোড়ে গল্প করে কাটিয়ে দেয়। এটুকুতে সবার ছাড়, কেউ কাউকে বকেও না। এ রাতটার জন্য সমবৎসর অপেক্ষা করে তারা। সন্ধ্যা থেকেই হরিনামের দল বাড়ি বাড়ি গান গেয়ে গেয়ে বেড়ায়। দুপাড়ার দুটো দল, যেমন পুরোহিত নিয়ে কাড়াকাড়ি, তেমনি ওই গানের দলের। পুরোহিত না পেলে নিজেরাই সেরে নেয়, কিন্তু হরিনামের দল লাগবেই। বলতে গেলে তারা সারা রাত গান গায়। সব বাড়ি তাই শেষ করে উঠতে পারে না। কার বাড়ি আগে যাবে সেই নিয়ে রাগারাগি। তবুও পুজোর উপাচার নিয়ে অপেক্ষা করে। কি করবে, হরিনামের দল ছাড়া যে পুজো সম্পূর্ণ হয় না। অগত্যাই অপেক্ষা করতে করতে কারো চোখ ঢুলু ঢুলু। পুজো দেখব করে বাচ্চারা ঘুমিয়ে পড়ে শেষে। তবে সারা রাত খোল করতালের আওয়াজের সঙ্গে তাদের সমবেত ক্লান্ত গানও বাতাসে ভেসে ভেসে বেড়ায়। রাস্তায় লোকজনের কমতি থাকে না। এ পাড়া ও পাড়া থেকে কচি কাঁচা তো আছেই, সঙ্গে বউ ঝি বুড়িরা প্রসাদ নাড়ু তো তারা নিচ্ছেই। সঙ্গে কোনো কোনো বাড়ি থেকে বিলিয়ে দেওয়া বাতাসা খই মুড়ি, কারো কোচড়ে কারো বা পুটলিতে। পীযুষদের বাড়ির পুজো বাতাসা খই মুড়ি বিলিয়ে দেওয়া হয়ে গেছে। লুচি ছোলার ডাল খেয়ে এসে সে সবেমাত্র মাঠে পা দিচ্ছিল। অম্লান দৌড়ে এলো তার কাছে, হাঁফাচ্ছে। ও দা, যাবে না? কোথায় রে? সেই বলেছিলে না? ওহো, কিন্তু এখন তো অনেক রাত। তাতে কি হয়েছে? দিনের আলোর মতো তো দেখা যাচ্ছে সব। চলো। হ্যাঁ রে, পটকা নেই এখানে? ওকেও ডেকে নে না। দূর, চলো তো, আর কাউকে জোড়াতে হবে না। আজ লক্ষ্মী পুজোর বাজার করে ফেরার সময় পীযূষ দেখেছিল ব্যাপারটা। সাইকেল থেকে নেমে মাঠের দিকে তাকিয়েছিল অপলকে। এ মাঠে শালতি নৌকো, তেলে ডোঙা ছাড়া এ বস্তু তো দেখা যায় না। এলো কোথা থেকে? মাঠের টলটলে জলে শালতিটা তরতর করে চলছে। আরে ওটা কে? বারুনকা না? ধজি জলের ভেতরে চেপে ধরে নৌকার এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যাচ্ছে, আবার তুলে নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। তখনই মনটা নেচে ওঠে। আজ রাতে যদি ওই নৌকায় চড়ে সারা মাঠটা ঘোরা যায়, ওহ কি যে আনন্দ হবে। জ্যোৎস্না রাত, ফুরফুরে হাওয়া, জলের ঝিকিমিকি। ওহ, আর সে ভাবতে পারছে না। না, আজ রাতে আসতেই হবে, যার নৌকা হোক। আমি চাইলে বরুণকা না করবে না। পথে অম্লানের সঙ্গে দেখা, তাকেই এ কথা সে বলেছিল। ও দা, নৌকা দেবে তো?
চল না দেখি। আমি চাইলে হয়তো না করবে না, কিন্তু কিন্তু কি? ভরা পূর্ণিমা, তাই আবার এত রাত। কার নৌকা জানো? না, তবে শুনলাম নাকি রাতে পাহারা দেবার জন্য ওটা ভাড়া করেছে। মাঠে নাকি কারা বেশ কিছুদিন জাল পাচ্ছে, মাছ চুরি হচ্ছে খুব, তাই কাল থেকে রাতে পাহারা দেওয়া শুরু করেছে। কারা ভাড়া করেছে? আরে ওই স্বর্ণ জয়ন্তীর স্বরোজগার যোজনার যে গ্রুপ আছে না, তারাই। ওরাই তো মাছ চাষ করেছে। কথা বলতে বলতে তারা এখন এ পাড়ায়, বরুণদের উঠোনে। এরা তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তাই তো, চল ফিরে যাই। একবার নয় ডেকেই দেখো না যদি। বলছিস? কিন্তু দাঁড়া দাঁড়া, একবার ডেকেই দেখি। কাকা, ও কোমর সমান মাটির বারান্দা, একটা বিছানা পাতা রয়েছে, মশারিও খাটানো। ভেতরে কেউ একজন শুয়ে আছে মনে হয়। পীযূষ হতাশ হয়ে পড়ল। না রে, সাড়া দিল না। আর একবার ডাকই না। আশাভঙ্গের ভয়ে পীযূষ অম্লানের কথা রাখল। কাকা, ও কাকা, জেগে আছো কাকা? মশারির ভেতর থেকে বিরক্তিকর গলা ভেসে এলো। কে পলাশ? আরে একটু শুতে দে। কটা বাজে? এক্ষুনি ডাকছিস? সবেমাত্র চোখটা জুড়ে এসেছে, এসে হাজির হলি। ইতস্তত করছে পীযূষ, আমতা আমতা করে উঠল। কাকা, আমি পীযূষ। এবার মশারির বাইরে মুন্ডুটা বেরিয়ে এলো। এত রাতে? তোমার তো সেই সন্ধে আসার। না না, মানে আসলে তোমার কাকিমা তো তোমার জন্য অপেক্ষা করেছিল, যদি আসো। এই তো কিছুক্ষণ আগেই শুয়ে পড়লো। দাঁড়াও ডাকি। না না, আমি আসলে নৌকা চড়বো বলে এসেছি, একটু দেবে? আরে দেখো কাণ্ড। দাও না কাকা। কি বলবে পীযূষকে? মেয়েটা তার কাছে পড়ে। পাড়ার আর 5টা ছেলের মতো নয় সে, বেশ মেধাবী, কলেজে পড়ছে। নিজের খরচা নিজেই চালায় টিউশনি করে। বাজে নেশাও নেই। গ্রামে একটা সুনাম আছে তার, আচার ব্যবহারও ভালো। অনেকেই তাকে স্নেহ করে। বরুণও তাদের মধ্যে একজন। নিজের পাড়ার ছেলেরা বলেছিল, আজ রাতে নৌকাটা দিও, একটু ঘুরবো। কিন্তু তাদের ভাবগতিক ভালো ঠেকেনি বরুণের। মাল খেয়ে কোথায় আবার বিপদ বাঁধিয়ে বসবে, তাই তাদের না করে দিয়েছিল। কিন্তু পীযূষ তো তাদের থেকে আলাদা, কি যে বলবে ভাবছে। ও কাকা, কি হলো? দাও না। আচ্ছা ঠিক আছে, এই দেখো চাবিটা আবার কোথায় রাখলাম। টর্চ জেলে বিছানা হাতড়াচ্ছে। কিন্তু আমাদের তো আবার একটু পরেই বেরোতে হবে। আচ্ছা সে নয় দেখবো ক্ষণ। চাবিটা নাও। কিন্তু মাঠের মাঝখানে যাবে না, বড় বড় পুকুর, বেশ গভীর। আর ওই পোতাগুলো ভালো নয়, দূরে থেকো। আর সাবধান, ঘোর পূর্ণিমা কিন্তু। সঙ্গে আমি নয় যেতুম। কে আছে আর? সবেমাত্র শুয়েছি, চোখ জ্বালা জ্বালা করছে, একটু না ঘুমোলে। আমি আর অম্লান, ঠিক আছে? মনে থাকবে? চাবিটা হাতে নিল পীযূষ। আহ্লাদে তাদের পা যেন মাটিতে পড়ছে না। এগিয়ে গেল রাস্তার দিকে। 2টো বাড়ির পরেই মাঠ। শালতিটা শিকল দিয়ে রাস্তার গাছের সঙ্গে বাঁধা, তালা লাগানো। অম্লান আগেই উঠে গেছে। পীযূষ তালা খুলে শিকল ছুঁড়ে দিল নৌকায়। দুহাতে নৌকা ঠেলে লাফিয়ে পড়ল তার খোলে। 3টে গ্রাম, তাদেরকে জুড়ে আছে 3টে রাস্তা। রাস্তা জুড়ে গাছ আর গাছ। আর তাদের মাঝে কয়েকশো বিঘে জমি ঘিরে এই বিশাল মাঠ। মাঠে কয়েকটা পুকুর, সুতিখাল, সবটা জুড়েই ফিশারি। পঞ্চায়েতের সহযোগিতা আছে বলে মালিকদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই এই মাছ চাষ। ইনকাম হলে নাকি রাস্তার কাজে লাগাবে, তাই কাউকে একটা পয়সাও দেয়নি। বর্ষায় অনেকেই জাল পেতে মাছ ধরত, সেটাও বন্ধ। তা নিয়ে অনেকের ক্ষোভ। সকলের সন্দেহ লাভের টাকা নাকি ওরাই মেরে দেবে, তাই লোক চুরিচামারি করে জাল পাতে। মাঠের কোথাও 1 মানুষ জল, কোথাও বেশি। 2-1 জায়গায় শোলা চাষ। ধান গাছ নেই বললেই চলে। বর্ষায় সব হেজে গেছে। কোথাও কোথাও ঘাস আর ঘাস। বাদবাকিটাই কেউ যেন রূপো গলিয়ে ঢেলে দিয়েছে। তবে সারা মাঠের বুকে 2টো উঁচু পোতা,
তাল খেজুর বাবলাকে বুকে নিয়ে দ্বীপের মতো জেগে আছে তারা। আলতো আলতো বাতাস বইছে, তীর তীর করে ঢেউ উঠছে। তাদের নৌকা চলছে তরতরিয়ে। আকাশ গঙ্গায় যেন দুই অচিন নাবিক পরিক্রমায় বেরিয়েছে। এ জলরাশি নদীর মতো দরাজ বুকে তাদের যেন কাছে টেনে নিয়েছে। নৌকার এক মাথায় বসে আছে পীযূষ, যেন স্বয়ং দেবরাজ ইন্দ্র তার স্বর্গরাজ্যে বিরাজ করছেন। নীরবতায় অবিমিশ্র জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে তার শরীর। অম্লান ধজি চেপে এক প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে তার কাছে আসছে। প্রত্যেকবার এসে যেন সে প্রণাম ঠুকে যাচ্ছে। কিরে অম্লান, কেমন লাগছে বললি না তো? একটু হাঁপিয়ে গেছে সে। তার প্রাণের মাঝে আনন্দের স্রোত বইছে হু হু করে। কি বলবো দাদা, পারলে যেন সাঁতার দেই। কি যে ভালো লাগছে। রাতে বাড়ি ফিরবো না। ওহ, বরুণকা যা বলে বলুক, সেই সকালে। দূর পাগল, রাতে হিম পড়বে, ঠান্ডা লেগে যাবে। ও লাগুক গে, লাগুক গে। তারপর তোর মা বাবা যদি জানতে পারে যে সঙ্গে আমি ছিলাম, আমাকে ছাড়বে? ওসব আমি জানি না। আজ অম্লানকে দেখে পীযূষের খুব ভালো লাগছে। এই তো কদিন আগেই পীযূষই তাকে সবার সামনে মেরেছিল, আর মারবেই বা না কেন? তার লেখা চিঠিটা পড়বে তো পড়বে, একেবারে সুরমার বাবার হাতে। মেয়েকে প্রেমপত্র মেনে নিতে পারে? সোজা চলে এসেছিল পীযূষের পড়ানোর জায়গায়। লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছিল পীযূষের। তার আশকারাতেই অম্লান নাকি এমন করেছে। এখন সে নাকি গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে। পড়াশুনো বাদ দিয়ে এখানে নাকি এসব শেখানো হয়। সারা গ্রামে কেউ কোনোদিনই তার দিকে আঙুল তুলতে পারেনি। নিজে অভাব অনটনের মধ্যে দিয়ে এতদূর পর্যন্ত এগিয়েছে, তাও আবার টিউশনই করে। ঠিকমতো মাইনেও দেয় না অনেকেই। তবুও সে কোনোদিন তার দায়িত্ব থেকে সরে আসেনি। অথচ এই লোকটা একঘর ছেলে মেয়ের সামনে তাকে এত বড় একটা অপবাদ দিচ্ছে, অপমান করছে। ডাকিয়ে এনেছিল অম্লানের বাবা মাকে। তাদের ছেলে এমন করতে পারে সে কথা তারা কিছুতেই বিশ্বাস করছে না। কিন্তু সুরমার বাবা তোড়পে যাচ্ছে সমানে। অম্লানও কিছুতেই স্বীকার করতে চাইছে না। প্রথম থেকেই না না করছে। কিন্তু সুরমা বাবার ভয়ে আর চুপ থাকতে পারেনি। সবার সামনে বলেই ফেলল, হ্যাঁ, ও আমাকে চিঠি দিয়েছিল। অম্লান মরিয়া হয়ে ওঠে। এই এই মিথ্যা কথা একদম বলবি না। সুরমার পাশেই ছিল পুটু। সে ফুঁসে উঠল। মিথ্যে কথা না? ঠিক আছে, এসব বাদ দে। সেদিন স্কুল থেকে ফেরার পথে তুই ওর গায়ে হাত দিসনি? কিরে বল, এটাও মিথ্যে? মাথা আর ঠিক রাখতে পারল না পীযূষ। ঠাস ঠাস করে চড়িয়ে দিল অম্লানকে। এসব শেখায় এখানে? কিরে বল, তোর জন্য আমি অপমানিত হব? এতজনের সামনে আমাকে? ছি ছি। কাল থেকে তুই আর পড়তে আসবি না। বের হ, দূর হয়ে যা। অম্লানের চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। মুখে কোনো কথা নেই। মাথা নিচু করে গ্যাট হয়ে দাঁড়িয়ে আছে। অম্লানের মা কেঁদে উঠল। আর কত জ্বালাবি? তোর জন্য কারো কাছে কি মুখ দেখাতে পারবো না? মর না, মর। মরলে তো আমাদের হাড়ে একটু বাতাস লাগে। ওহ, তুমি আর গোল পাকিও না, থামো দেখি। বলতে বলতে অম্লানের বাবা এগিয়ে গেল সুরমার বাবার কাছে। তার হাত দুটো ধরে বলল, দাদা, ছেলে মানুষের কাজ, মাফ করে দিও। আমি দায়িত্ব নিচ্ছি। ও আর এমন করবে না। সব ভুলে যাও দাদা। 5 কান হলে আরো খারাপ হবে। সুরমা, মারে, মন খারাপ করিস না। পীযূষ, এখন আসি বাবা, পরে কথা বলবো। সপ্তাহখানেক পরে অম্লানের বাবা মা পীযূষের হাত ধরে বলেছিল, বাবা, ওকে একবার ক্ষমা করে দিতে পারো না? স্কুলেও যাচ্ছে না, ঘর বন্ধ করে থাকে, ঠিকমতো খায়ও না। তুমি একবার আমাদের বাড়িতে যদি যেতে। ঠিক আছে কাকিমা, আমি যাব। এতজনের মাঝে ওকে মেরেছি তো, তাই হয়তো ও খুব কষ্ট পেয়েছে। অম্লান আবার স্কুলে যেতে শুরু করে। পীযূষ তার সেই দগ্ধ ঘায়ে অল্প অল্প করে প্রলেপ লাগিয়ে দিতে থাকলো। সেও পীযূষের আরো কাছের হয়ে উঠল। এখন দেখলে তার মনে হবে না যে সে কদিন আগেই এমন একটা কাজ করেছিল। জামা স্যাঁতস্যাঁত করছে, চুল ভিজে ভিজে ভাব, হিম ঝরছে, জলো হাওয়া বইছে ফুরফুর করে। পীযূষের শীত শীত করছে। অম্লান, এবার চল ফিরি,
ওরা তো আবার পাহারা দিতে বের হবে। চল। আর একটু থাকি না দাদা? না, চল, অনেকক্ষণ হয়ে গেল। এবার তুই বস। তখন থেকে তো বাইছিস আমি চালাই। তুমি চালাবে? পারবে? ধজিটা দে তো। হ্যাঁ হ্যাঁ, নাও। সোজা ওই পোতায় নিয়ে গিয়ে তোলো। তারপর সেই পুষ্কর গুনিনের মতো ভূতে আমাদের আটকে রাখুক সারা রাত। মন্দ হবে না, কি বলিস? অন্য গ্রাম ঘেঁষেই চলছিল তারা। পুকুর পাড়ের মাচা মাঠের উপর ঝুলছে, জল ছুঁই ছুঁই ভাব। অম্লান কিছু একটা ধরে টান দিল। আরে কি ছিঁড়ছিস? চারিদিকে জল। মাচায় কি কোথায় উঠে থাকবে কে জানে। ওহ, কত বড় শশা, খাবে? না, চল, লোকে খারাপ বলবে, এমন করে। তথাস্তু বৎস। পাকামি করছিস? ওদিকে বরুণকারা হয়তো অপেক্ষা করছে। হ্যাঁ রে, সোজা যাব। অম্লানের মতের অপেক্ষা না করে সোজা বইতে শুরু করলো। পীযূষের অপটু হাতে শালতি এঁকে বেঁকে চলছে। চাইছে সোজা নিয়ে যেতে, কিন্তু বেঁকে যাচ্ছে অন্যদিকে। অম্লান নৌকার মাথায় ছোট্ট বেদির মতো চৌকোই, উল্টো মুখ করে বসে পা ঝুলিয়ে দিয়েছে জলের উপর। পীযূষ নাজেহাল হচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। সে আছে নিজের ঘরে। অনেকখানি এগিয়ে এসেছে তারা। মাঝ মাঠ। পীযূষ অনন্তর পোতা এড়িয়ে যেতে চাইছে, কিন্তু নৌকা যেন সেই দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছে। ভয় করছে তার। পোতার লম্বা লম্বা তালগাছগুলো যেন কোনো মায়া বলে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখন আর শীত শীত করছে না। পোতার একদম কাছে এসে পড়েছে। ধজিটা জোরে চাপল পীযূষ। এ কি, থই পেল না কেন? পুকুরে পড়লাম না তো? টান পড়ল ধজিতে। টানার চেষ্টা করছে সে। জালে আটকায়নি তো? বোধহয় পুকুরের মাঝেই জাল পেতেছিল। এ কি, ধজিটা নৌকার তলায় ঢুকে যাচ্ছে যে। প্রাণপণে টানছে সে। জোরে টানতে গিয়ে ঝুঁকে ঝুঁকে পড়ছে। অম্লান, আমরা মনে হয় পুকুরে পড়েছি। ধজিটা জালে আটকেছে মনে হচ্ছে, কিছুতে ছাড়াতে পারছি না। পোতার কাছে বড় পুকুরের উপর তারা ভাসছে। নৌকা দুলতে দুলতে স্লথ গতিতে এগোচ্ছে পুকুরের ভেতরে। পীযূষ ঝুঁকে পড়ে ধজিটা টানার চেষ্টা করছে সমানে। কই রে, দেখ। অম্লান এগিয়ে এলো পীযূষের কাছে। ধাক্কা মারল সজোরে। ঝপাস করে জলে পড়ল পীযূষ। কেঁপে উঠল পুকুরের জল। সবার সামনে আর মারবি আমাকে, বল? সুরমার সামনে তুই চড় মেরেছিলি। পীযূষ ভুস করে ঠেলে উঠল জলের উপর। হাঁপিয়ে উঠেছে সে। হাত পা ছুঁড়ে সাঁতরাচ্ছে। নাকে মুখে জল ঢুকছে। এ কি করলি, কি করলি তুই? সাঁতরে কাছে আসছে সে। অম্লান রাগে ফুঁসছে। হাতে শিকলটা তুলে নিয়ে পাক দিচ্ছে শূন্যে। তার মূর্তি দেখে পীযূষ শিউরে উঠছে। সাঁতার ভুলে যাচ্ছে সে। তার উপর এই গভীর পুকুর, পোতা, সঙ্গে ভরা পূর্ণিমা রাত তার শরীরকে অবশ করে দিচ্ছে। নৌকার কাছে এলো পীযূষ। লোহার শিকলটা সপাট করে আছড়ে পড়ল তার মাথায়। ডুবে গেল পীযূষ। তোর জন্য স্কুলে সবাই টিটকেরি করেছিল। সেই থেকে স্কুলে ঢুকতে পারি না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। পাড়ার লোকও আমার দিকে কেমন করে তাকায়। সব সব তোর জন্য। মর, তুই মর। অমলা। লোহার শিকলের আঘাতে মাথা ঘুরছে পীযূষের। দম বন্ধ হয়ে আসছে তার। তীব্র যন্ত্রণায় মাথাটা যেন কুঁকড়ে যাচ্ছে। হাত পা শিথিল হয়ে আসছে। অন্ধকারে সে তলিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। অম্লানের খিলখিল হাসি ছড়িয়ে পড়ল জোলো মাঠে। শূন্যে ঘোরানো শিকল আস্তে আস্তে গতি হারিয়ে নেমে এলো তার কাছে। দরদর করে ঘামছে সে। অপেক্ষা করছে জলের দিকে তাকিয়ে। নৌকো এখন পুকুরের মাঝখানে ভেসে আছে স্থির হয়ে। জলের তোলপাড় ধীরে ধীরে মিলিয়ে গেল। অম্লান জেগে বসে রইল সেখানে।